নমস্কার। আশা করছি আপনাদের আজকের দিনটা বেশ ভালোই কেটেছে। আমারও মোটামুটি কেটেছে। অফিসের কাজে প্রচুর প্রেশার ছিল, তাছাড়া দিনের শেষে ঝড় বৃষ্টিটা বিশেষভাবে উপভোগ করলাম। সকালবেলা উঠেই তো এই 1 কাপ চা আমার বরাদ্দ, সঙ্গে কিছু ক্যাশু নাটস আর দুটো বিস্কিট ছিল আজকে ফর আ চেঞ্জ। আর আজকে বাড়ির সামনের এই গাছগুলো, অর্থাৎ সিঁড়ি দিয়ে ওঠার মুখে এই গাছগুলোর আমি আর কিছুতেই শ্রী ফেরাতে পারছি না। বেশ কিছুদিন অযত্নে এরা পড়েছিল, তার ফলে বেশ কিছু গাছ একটু বিভিন্ন জায়গা দিয়ে অগোছালোভাবে বেড়ে উঠেছে। তো সেইগুলোকে যে কীভাবে ঠিক করব সেটারই কোনো আর হদিশ করতে পারছি না। যাই হোক, এদের পেছনে আর বেশি সময় সকালে নষ্ট করা যাবে না। দেখা যাক বিকেলে কী হয়। এদিকে বিকেলে আবার একটু বেরোনোরও প্ল্যান আছে। তিন্নি দাদায়ের পয়লা বৈশাখে জামা কাপড় সেভাবে কেনা হয়নি। সাধারণত পয়লা বৈশাখে আমরা ঘরে পরার জন্য জামা কাপড়ই কিনি, তবে সেগুলো এখনও ওদের ঠিকঠাক মতো কেনানো হয়নি। আর এই উচ্ছের বীজগুলো ভিজিয়ে রাখলাম, ভেবেছি এগুলো কাল সকালে লাগিয়ে দেবো। এখন রোজই একটু ঝড় বৃষ্টি হচ্ছে, আগামী 2-3 দিনের আবহাওয়া পূর্বাভাসে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, সুতরাং রোদ অত চড়া উঠবে না। আজকে সকালে আমার ব্রেকফাস্টে ছিল আটা ম্যাগি। তো ব্রেকফাস্ট করে চান টান করে পুজো করে বসে পড়লাম অফিসের কাজে। অফিসের কাজ তো এখন চলতেই থাকবে বিকেলবেলা পর্যন্ত। সন্ধ্যে 7টায় আমার অফিসিয়ালি ছুটি হওয়ার কথা, কিন্তু কাজ শেষ করতে করতে আমার প্রতিদিনই প্রায় রাত্রি 9টা তো বাজেই। বিকেলবেলা করে হঠাৎ দেখলাম চারিদিকে মেঘ ডাকছে। আমি প্রথমটা বুঝতে পারিনি, ভেবেছিলাম একটু ছাদে যাব, গাছগুলোতে জল দেব। এসে দেখলাম চারপাশে একেবারে মেঘের ঘটা। কালবৈশাখীর একটা পূর্বাভাস, কিন্তু এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল যে বুঝলাম যে আশেপাশেই কোথাও একটা ঝড় বয়ে গেছে, এবং সেই সঙ্গে সঙ্গে বৃষ্টিও হচ্ছে। আমাদের এখানেও ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছিল, তবে সেটা খুব একটা গায়ে লাগার মতো নয়। তবে তাপমাত্রাটা অনেকখানি কমে গেছে, আর চারিপাশ থেকে একটা ঠান্ডা বাতাস বয়ে আসছে। আমি বুঝলাম যে আজকে কালবৈশাখীটা উপভোগ করার কোনো সুযোগ আমাদের কাছে আর আসবে না। আর আজকে আমাদের এই মেঘের ঘটা দেখেই নিজেদেরকে সুখী রাখতে হবে, নিজেদের মন ভালো রাখতে হবে। যাই হোক, বেরিয়ে পড়লাম বাড়ি থেকে সন্ধেবেলা, কারণ আজকে তিন্নি তাতায়ের পয়লা বৈশাখে জামা কাপড় কিনতে হবে। পয়লা বৈশাখ তো নয়, বাড়িতে পরার জামা কাপড় আর কি। সে যাই হোক, প্রথমে গেছিলাম স্পেন্সার্সে, সেখান থেকে ঘরের কিছু টুকিটাকি জিনিসপত্র নেওয়ার ছিল। আর দেখতেই পাচ্ছেন সবাই ছাতা মাথায় দাঁড়িয়ে রয়েছেন। ইভেন যারা ভোটের সুরক্ষা কর্মী বা পুলিশ কর্মী যারা আছেন তারাও বৃষ্টিতে ভিজছেন। বৃষ্টিটা কিন্তু সেভাবে পড়ছে না, কিন্তু একটা হাওয়া দিচ্ছে, হাওয়ার জোর আছে। আর বৃষ্টির ফোঁটাগুলো কিন্তু বেশ বড় বড়। গড়িয়াহাটে জ্যামজট পেরিয়ে আমরা চলে যাচ্ছি বালিগঞ্জের দিকে, বালিগঞ্জ কসবার দিকে। কসবাতে যে ওয়েস্ট সাইডে যে বিল্ডিংটা আছে সেইখানেই আমরা যাব। ওর নিচেই স্পেন্সার, ওপরে ওয়েস্ট সাইড। তো প্রথমে ঠিক হলো যে ওয়েস্ট সাইডে আমরা একবার খুঁজে দেখব যে ওখানে ওদের মতো কিছু জামা কাপড় পাওয়া যায় কি না। আমি কিন্তু বারবারই ওদেরকে বলছিলাম যে প্যান্টালুন্সে যেতে, অর্থাৎ ওদের বলতে বুবু আর সুস্মিতাকে, কিন্তু ওরা তবুও বলছিল ওয়েস্ট সাইড। ঠিক আছে, আমি বললাম চলো। ওয়েস্ট সাইডে জামা কাপড়ের দাম প্যান্টালুন্সের থেকে কম্পারেটিভলি একটু বেশি। আর যাই হোক, সেখানে ওদের পছন্দ হলো না। জিনিসপত্রের দামও যেমন বেশি, তেমনি প্রথমত সেটা বাজেটের বাইরে। ঘরে পরার জন্য অত দামি জামা কাপড়ের দরকার নেই। বলতে বলতে আমরা চলছি এখন প্যান্টালুন্সেরই জন্য। বালিগঞ্জ স্টেশনের কাছে এই বাজারটা আমার ভারী ভালো লাগে। এখানে প্রচুর লোক রোজ বাজার করে নিয়ে যান অফিস ফেরতা, আর শাকসবজিও যথেষ্ট ফ্রেশ পাওয়া যায়, আর দামও কম্পারেটিভলি অনেক কম। রাস্তার মধ্যেই এরা বসেন, কোনো নির্দিষ্ট বা স্থায়ী দোকান এদের নেই, তবুও দিনের পর দিন ওরা এভাবেই দোকানদারি করে যাচ্ছেন, আর জিনিসপত্রগুলো বেশ ফ্রেশ থাকে। যখন কোভিডের লকডাউন চলছিল তখন আমি আর বুবু প্রায়ই আসতাম এখানে বাজার করতে, কারণ তখন এই বাজারটা বেশ ফাঁকা ছিল, কারণ স্টেশন তো বন্ধ, রেল চলছে না, অফিস কাছারিও বন্ধ। লেক মার্কেটে সকালের দিকে বেশ ভিড় হতো, সেই ভিড়ে তো যাওয়ার কোনো প্রশ্নই নেই, সেই জন্য চলে আসতাম এখানে।
আমরা এখান থেকে বেশ কিছুদিন কোভিডের সময় আমরা বাজার করেছি, ভালো লাগতো, ঘুরে ঘুরে শাকসবজি একটু কিনতে মন্দ লাগতো না। তো গড়িয়াহাটের মোড় ক্রস করে আমরা এখন চলছি প্যান্টালুন্সের উদ্দেশ্যে। আজকে কিন্তু আজকে কেন, আজকাল সন্ধে 7টা-8টার পরে না শহরের রাস্তাঘাট বেশ ফাঁকা হয়ে যায়। ওটা ওই ভোটের ভয়ে কি না ভগবান জানে। আজকে তো সেরকম কোনো খেলাও ছিল বলে আমার মনে পড়ছিল না। যাই হোক, প্যান্টালুন্সের ভেতরটাও যথেষ্ট ফাঁকা। এখানকার যারা স্টোর কিপারই বলুন বা ফ্লোর অ্যাসিস্ট্যান্টই বলুন, তারা সবাই একেবারে কোনো কাস্টমার গেলে পরে একেবারে চেকে ধরছিল কিছু একটা কেনার জন্য। নমস্কার, আমার কথার আরও একটি সংকলনে আপনাদের অনেক অনেক স্বাগত। সন্ধেবেলা বেশ ঝড় বৃষ্টি হয়ে গেল, তার ফলে টেম্পারেচারটাও একটু কমে গেছে। আপাতত পাখা না চালালেও হয়, তবে এখন চারপাশটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। তবে এখন আমাদের মানসিক পরিমণ্ডলটা দুটো কারণে বেশ উত্তপ্ত। এক তো আমাদের আসন্ন বিধানসভা নির্বাচন, আর দ্বিতীয় কারণটি অবশ্যই অকালে রাহুল বন্দ্যোপাধ্যায় চলে যাওয়া। অর্থাৎ আমি তরুণ শিল্পী এবং কথা সাহিত্যিক এবং একজন পডকাস্টার, একজন স্পষ্ট বক্তা, একজন খুব ভালো থিয়েটার কর্মী রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের কথাই বলছি। তিনি চলে গেছেন, আজ 1 সপ্তাহ হয়ে গেছে। তার চলে যাওয়াটা খুব একটা স্বাভাবিক ছিল না, এবং তারপরে আমরা তার সহকর্মী, তার ইউনিটের লোকেদের যে অমানবিক একটা আচরণ দেখলাম, তাতে মনে হলো যে আমাদের মনুষ্যত্বের বোধটা বোধহয় একদম তলানিতে এসে ঠেকেছে, বা নেই বললেই চলে। একটা দুর্ঘটনা, সেটা যেভাবেই হোক না কেন, তার দায় কিন্তু সবার মধ্যেই পড়ে। আজ যখন আমি একটা অফিসে কাজ করি, তখন আমরা একটা ট্রেনিংয়ে এরকম শিখেছিলাম যে যদি এই অফিসে কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে কিন্তু একজন ম্যানেজার হিসেবে তার দায় কিন্তু আমি এড়াতে পারবো না। এটা আমাদের পরিষ্কার বলে দেওয়া হয়েছিল। আমার এখনও মনে আছে, আমাদের অফিস চলাকালীন একবার কলকাতায় ভূমিকম্প হয়। আমাদের অফিস ছিল 10 তলায়, আমাদের অফিস পুরো বিল্ডিংটা ছিল প্রায় 14 তলার মতো, আমাদের অফিস ছিল 10 তলায়। তো যখন ভূমিকম্প বা ওই ধরনের কোনো ন্যাচারাল ক্যালামিটিস হয়, তখন কিন্তু লিফট ব্যবহার করা যায় না এবং সমস্ত স্টাফদের সিঁড়ি দিয়ে নেমে আসতে হয়। সেখানে একটা জিনিস পরিষ্কার করে আমাদের এসওপিতে রেকর্ডেড ছিল যে সবার আগে নামার সুযোগ দিতে হবে মহিলাদের, বিশেষ করে যারা গর্ভবতী মহিলা তাদের। তারপর নামার সুযোগ দিতে হবে সিনিয়রিটি অনুযায়ী, অর্থাৎ যারা সিনিয়র, সবচেয়ে বয়সের দিক থেকে, তারা আগে নামবেন, তারপরে বাকি স্টাফরা নামবে, এবং সব শেষে ম্যানেজারের দায়িত্ব হচ্ছে পুরো ফ্লোরটাকে একবার চেক করা, পুরো ফ্লোর ভ্যাকেট হয়ে গেছে কিনা, তারপর ম্যানেজার নেমে আসবে। সুতরাং এখানে যখন সেই দুর্ঘটনাটি ঘটল, তখন তার প্রোডাকশন ম্যানেজার কোথায় ছিলেন, তার ডিরেক্টর কোথায় ছিলেন, বা তারা কি করছিলেন, বা কার নির্দেশে রাহুল অতদূর এগিয়ে গেছিলেন জলের মধ্যে, যেখানে সবাই বারণ করেছিল, উপস্থিত যারা স্থানীয় নুলিয়া বা মাছ ধরার যেসব নৌকো ছিল, সেখানে যেসব মানুষজনেরা ছিলেন, তারাও বারণ করেছিলেন যে অত দূরে গিয়ে বা ওইখানে গিয়ে শুটিং করাটা সত্যিই বিপজ্জনক। তাহলে সেই কথা তারা শোনেননি কেন? আর সবচেয়ে বড় কথা, শুটিংয়ের মতো একটা ব্যাপার যেখানে প্রচুর লোকের একটা ইনভলভমেন্ট থাকে, আর যেখানে জলের ধারে শুটিংটা হচ্ছে, সুতরাং জলেরও একটা ব্যাপার রয়েছে, সেখানে স্থানীয় প্রশাসনের কেন পারমিশন নেওয়া হয়নি, সেটাও একটা কিন্তু বিবেচ্য বিষয়। যাই হোক, এত সব করার পরে যখন কোথাও কিছু হচ্ছে না বা কিছু, তখন আর্টিস্ট ফোরাম থেকে আমরা যেটা দেখলাম যে স্বতঃপ্রণোদিত হয়ে একটা না দুটো এফআইআর দায়ের করা হলো, একটা স্থানীয় থানায় অর্থাৎ রিজেন্ট পার্কে, আর একটা বোধহয় তালসারি বিচ কোস্টে। এবং সেখানে নির্দিষ্ট তালসারি বিচ কোস্টে যে এফআইআরটা দায়ের করলেন প্রয়াত বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী,
তিনি কিন্তু নির্দিষ্টভাবে কিছু লোকের নাম সেখানে উল্লেখ করেছেন, অর্থাৎ সেই প্রোডাকশানের কিছু লোকের নাম উল্লেখ করেছেন এবং তারপর আর্টিস্ট ফোরাম একটা কর্মবিরতির ডাক দিয়েছে যে যতদিন না পর্যন্ত প্রোডাকশন হাউসের তরফ থেকে বা পুলিশের তরফ থেকে কোনো এই প্রকৃত সত্যটা না বেরিয়ে আসছে তারা কাজে যোগ দেবেন না। এটা খুবই ভালো একটা কি বলবো, একটা উদ্যোগ, কিন্তু মানে পুরো জিনিসটা যদি আপনারা একটু পুঙ্খানুপুঙ্খভাবে ভাবেন তাহলে কিন্তু একটা অন্য ব্যাপার উঠে আসে। এখন আমাদের রাজ্যে সিস্টেমের বিরুদ্ধে কোনো কথা বলা যায় না, সেটা যেভাবেই হোক সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা যায় না বা আপনি বলতে পারবেন না। যদি আপনি বলতে চান বা আপনার গলার স্বরকে আপনি 10টা লোকের মাঝখানে তুলে ধরতে চান তাহলে কিন্তু আপনার জীবনে বেশ কিছু ব্যতিক্রমী ঘটনা নেমে আসবে যেটা কখনোই আপনার পক্ষে অনুকূল হবে না। এটা আমি পার্টিকুলার কোনো রাজনৈতিক দলের কথা বলছি না, এটা আমি দীর্ঘদিন থেকে দেখে আসছি, এটা আজকের ঘটনা নয়। প্রয়াত বন্দ্যোপাধ্যায় যে এক্সিস্টিং সিস্টেমটা আছে তার বিরুদ্ধে কথা বলেছিলেন, আমি কিছু ভিডিও দেখেছি এটার ওপরে, এবং আমার মনে হয় যে সেই জন্য তিনি কিছু লোকে চক্ষুশূল হয়েছিলেন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই তিনি যাদের চক্ষুশূল হয়েছিলেন তাদেরকে দেখা গেল সেই আন্দোলনে পথিকৃৎ হিসেবে দাঁড়াতে। এখন আমি একটা জিনিস বুঝি না, এটা বহুদিন ধরে আমি শুনে আসছি বা বিভিন্ন সময় দেখেও আসছি বিভিন্ন নিউজ চ্যানেলে, যে এখন টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রিটা নিয়ন্ত্রণ করেন কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব, যাদের সঙ্গে কিন্তু এই সিনেমার কোনো সম্পর্কই নেই। তারা আর্টিস্ট নন, তারা টেকনিশিয়ানস নন, তারা এ ব্যাপারে কিছু বোঝেনি না, কিন্তু তারাই এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ন্ত্রণ করে আসছেন। শুধু তাই নয়, তাদেরকে খুশি করাতে না পারলে কিন্তু আজকে শুনেছি যে এই ইন্ডাস্ট্রিতে কাজও পাওয়া যায় না। এমন বিশেষ একজন প্রতিভাবান শিল্পীর কথা আমার মনে হচ্ছে, তিনি কিনা এই সিন্ডিকেটের চক্ষুশূল হয়ে এখন তিনি টালিগঞ্জে কোনো কাজ পান না। এরকম আরও অনেক শিল্পী আছেন যারা কোনো কাজ পান না। আর আজকালকার তো একটা ট্রেন্ডই দেখা গেছে যে যারা শিল্পী হয়ে একটু নাম টাম কামিয়ে নেন তাদের পরবর্তী টার্গেটই থাকে ভোটে দাঁড়ানো এবং জিতে আসা। জনপ্রিয় থাকলে আপনি তো জিতবেনই, আপনার একটা একটা ফ্যান ফলোয়ার্স তো থাকবেই, সুতরাং ভোটে জেতাটা তো আপনার কাছে জলভাত। বঙ্গ রাজনীতিতে কিন্তু এই ব্যাপারটা আগে ছিল না। আমরা প্রচুর মহীরুহ অভিনেতা অভিনেত্রীদের দেখেছি এখানে। উত্তম কুমারকে কেউ কিন্তু কোনোদিনও সাহস করেননি ভোটে দাঁড়ানোর জন্য, সেরকমই সৌমিত্র চট্টোপাধ্যায়কেও। যদিও শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে সেই সময়কার রাজনৈতিক ব্যক্তিত্বদের বেশ একটা অন্তরঙ্গ সম্পর্ক ছিল, বা তিনি যে রাজনৈতিক ভাবধারায় বিশ্বাসী সেই দল তখন শাসকের জায়গায় ছিল এবং তাদের সঙ্গে ওনার একটা হৃদ্যতার জায়গাও কিন্তু ছিল, কিন্তু তা সত্ত্বেও কোনোদিনও কিন্তু কেউ সৌমিত্র চট্টোপাধ্যায়কে সাহসও করেননি ভোটে দাঁড়ানোর জন্য, বা সেই সময় সেই রাজনৈতিক দলটার এত দৈন্য দশা হয়নি যে এই ফিল্ম আর্টিস্টদের ভোটে দাঁড় করিয়ে ভোটে জিতে আসতে হবে। সুতরাং বুঝতেই পারছেন যে আজকে জায়গাটা কোথায়। তা বলে কি আমরা প্রতিবাদ করতে ভুলে যাব? অবশ্যই নয়। যখন যেখানে অন্যায় সেখানে প্রতিবাদটা কিন্তু আমাদের করে যেতেই হবে, তা সে যেভাবেই হোক। মানে আমাদের উপর যত প্রতিকূল অবস্থাই নেমে আসুক না কেন, প্রতিবাদের জায়গা থেকে সরা কিন্তু চলবে না। তাহলে কিন্তু আমরা কিছু মুষ্টিমেয়র হাতের পুতুল হয়ে যাব। আমাদের এই পৃথিবী, এই রাজ্য, এর ভবিষ্যৎটা কিন্তু একেবারে অন্ধকারে তলিয়ে যাবে। সুতরাং প্রতিবাদী কণ্ঠস্বর কিন্তু থাকতেই হবে, সেটা আমার, আপনার, সকলের, সব্বার। আর যে প্রতিবাদ করছে তার পাশে দাঁড়ান, তাকে একটু মরাল সাপোর্ট দিন। এটাই আমার আজকের কথা।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আনন্দে থাকবেন। নমস্কার।